আমার নাম পূর্ণিমা। ১৬ বছর বয়সে যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে এলাম, তখন আমার মনে কিন্তু বিয়ে নিয়ে বিন্দুমাত্র খুশি ছিল না। ১৬ বছর বয়স মানে মেয়েদের বাড়ন্ত বয়স। ওই সময় আমার বুকটা সবে উঁচু হয়েছে। ওই সময় যেহেতু শরীরে অনেক রকম পরিবর্তন আসে, তাই আমার শরীরেও অনেক পরিবর্তন এসেছিল। বিয়ের প্রথম রাতে আমার বর আমার সঙ্গে ধর্ষণ করেছিল। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার শরীর ভোগ করেছিল। এমনকি আমার বুকে অনেক ব্যথা থাকা সত্ত্বেও সে ব্লাউজ ছিঁড়ে খুঁড়ে আমার সঙ্গে জোর জবরদস্তি ধস্তাধস্তি করে আমাকে অনেক কষ্ট দিয়েছিল। আমি কেঁদে কেটে তার হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করেছিলাম যাতে সে আমাকে ছেড়ে দেয়, কিন্তু সে আমাকে প্রথম রাতেই অনেক কষ্ট দিয়েছিল। ওই সময় আমি শারীরিক সম্পর্ক করার জন্য কোনো মতেই প্রস্তুত ছিলাম না, কিন্তু ওই প্রথম রাতেই সে আমার শরীর তার তার করে দিয়েছিল। শরীরের প্রত্যেকটা নরম জায়গায় কামড়ের দাগ করেছিল। ফুলশয্যার রাতে আমার বর একটা হিংস্র পশুর মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। যেদিন আমার বাবা মা বিয়ে দিয়ে আমাকে বিদায় করেছিল, সেদিন আমি কোনো মতেই শ্বশুরবাড়ি যেতে রাজি ছিলাম না। কিন্তু আমাকে টেনে হিঁচড়ে আমার বর ও শ্বশুরবাড়ির বাকি লোকেরা শ্বশুরবাড়ি নিয়ে গেছিল। এমন নয় যে আমার বাবা চেষ্টা করেনি যাতে আমাকে শ্বশুরবাড়িতে যেতে না হয়, কিন্তু আমার বাবা তো অনেক চেষ্টা করেছিল, তা সত্ত্বেও কিচ্ছু করতে পারেনি। বাবা যখন আমার কথা শুনে পঞ্চায়েতের প্রধানকে বলেছিল বাবা আমাকে শ্বশুরবাড়ি পাঠাতে রাজি নয়, এবং এর কারণ হিসেবে বাবা আমার মনের কথাটাই পঞ্চায়েতের প্রধানকে বলেছিল যে আমি শ্বশুরবাড়ি যেতে রাজি নয়, আমি নিজে থেকে যেতে চাই না। কিন্তু গ্রামের প্রধান আমার ও আমার পরিবারের কোনো কথাই শোনেনি। গ্রামের প্রধান বলেছিল এটা যেহেতু গ্রামের রীতি, তাই আমাকে তো শ্বশুরবাড়ি যেতেই হবে, নইলে আমার বাবাকে ও আমার পুরো পরিবারকে এই সমাজ থেকে বেদখল করে দেওয়া হবে। তা সত্ত্বেও কিন্তু আমার বাবা হার মানেনি। বাবা শুধু আমার মুখের দিকে তাকিয়ে অনেক চেষ্টা করেছিল যাতে আমাকে শ্বশুরবাড়ি যেতে না হয়, কিন্তু বাবা কিচ্ছু করতে পারেনি। আমি কী কারণে শ্বশুরবাড়ি যেতে চাইনি, সেই কারণটা শুনে হয়তো আপনাদেরও মনে হবে যে আমার শ্বশুরবাড়ি না যাওয়ার সিদ্ধান্তটাই একদম সঠিক ছিল। কারণ এমন কোনো মেয়ে নেই যে তার বিয়ের জন্য স্বপ্ন দেখে না। কিন্তু আমি কেন বর ও শ্বশুরবাড়ি পাওয়ার পরেও শ্বশুরবাড়ি যেতে চাইনি, সেটা শুনে আপনাদেরও মনে অনেক কষ্ট হবে। আসলে আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, তখন আমার থেকে ১০ বছরের বড় একটা গুন্ডা বদমায়েশ ছেলে সবসময় আমার পেছন করত। এমনকি আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, তখন সে পুরো রাস্তা আমাকে টোন টিটকিরি করত। এমনকি আমি কখন বাড়ি থেকে বের হতাম, কখন বাড়িতে ঢুকতাম, সে আমার প্রত্যেকটা মুহূর্ত লক্ষ্য করত। আমি একটা ছোট্ট গ্রামের অন্তর্গত। আমার নাম পূর্ণিমা। আমি সবেই ম্যাট্রিক পাস করেছিলাম এবং আমার পড়াশোনা করার খুবই ইচ্ছে ছিল। যেহেতু আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম এবং আমার অনেক স্বপ্ন ছিল যে পড়াশোনা করে একজন শিক্ষিকা হব। কিন্তু আমার সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিয়েছিল আমার গুন্ডা বদমায়েশ বর। সেদিন আমি যখন আমার বান্ধবীদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, তখন ওই ছেলেটি মোটরসাইকেল নিয়ে রাস্তাতে আমার জন্য অপেক্ষা করছিল এবং সে আমাকে দেখা মাত্রই আমার কাছে এসে বলল, পূর্ণিমা, আমার গাড়িতে চাপ, আমি তোকে তোর বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসব। আমি তখন অনেক বেশি ভয় পেয়ে মাথা নিচু করে মুখের ঘামটা নিজের চুড়িদারের ওড়না দিয়ে মুছে বললাম, আমি গাড়ি ভাড়া করে চলে যাব। তারপর সে আবার আমাকে বলল, আরে লজ্জা পাওয়ার কি আছে, চাপ না আমার মোটরসাইকেলে, আমি তোকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি, গাড়ি ভাড়া করে গেলে তো তোর বাবার টাকা খরচ হবে। আমি তখন অনেক বেশি ভয় পেয়ে ওই ছেলেটিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে মাথা নিচু করে চুপচাপ আমার বান্ধবীর সঙ্গে বাড়ি চলে এসেছিলাম। সেদিন ওই ছেলেটিকে দেখার পরে ভয়ে আমার চোখ মুখ পুরো লাল হয়ে গেছিল, কারণ তাকে দেখে তো যে কেউ খুব সহজেই বলে দিতে পারত যে সে একটা নোংরা গুন্ডা বদমাইশ ও মাতাল ছেলে। পরের দিন আবার আমি যখন বান্ধবীদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, তখন সে আবার
আমার পিছু করেছিল। স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমার বান্ধবীদের বাড়ি কিন্তু আগেই আসতো এবং আমার বাড়ি অনেকটাই দূরে ছিল। তাই আমাকে অনেকটা পায়ে হেঁটে যেতে হতো। সেদিন ওই গুন্ডা বদমাইশ আবার যখন আমাকে নিজের গাড়িতে বসতে বলেছিল, তখন কিন্তু আমি অনেক বেশি ভয় পেয়ে আমার ওই বান্ধবীর বাড়িতেই কিছুক্ষণ লুকিয়েছিলাম। ভেবেছিলাম আমার বান্ধবীর বাড়িতে কিছুক্ষণ বসে থাকলে ছেলেটি হয়তো সেখান থেকে চলে যাবে। আমার বান্ধবী তখন বলেছিল, তুই ওই গুন্ডা বিনোদের নামে থানায় গিয়ে অভিযোগ করিস না কেন? আসলে ওই গুন্ডা বদমাইশ ছেলেটির নাম ছিল বিনোদ। তারপর আমার বান্ধবী আমাকে বলল, এই ছেলেটা তোকে প্রত্যেক দিন বিরক্ত করে। এইভাবে কতদিন চলবে? আর তুই নিজের বাবা মাকে এই বিনোদের ব্যাপারে কিছু বলিস না কেন? ওই ছেলেটার চালচলন আমার কিন্তু মোটেই ভালো লাগে না। আমার তো খুব ভয় হচ্ছে যে ওই ছেলেটা যদি তোর কিছু ক্ষতি করে বসে, তখন তুই কি করবি? আমি তখন বান্ধবীকে বলেছিলাম, তোকে চিন্তা করতে হবে না, ও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আসলে আমার বান্ধবী তো আমার ও বিনোদের ব্যাপারে একটা অনেক বড় সত্যি কথা জানতো না। তারপর আমার বান্ধবীকে আর বেশি কিছু না বলে সেখান থেকে যখন বেরিয়ে গেছিলাম, ভেবেছিলাম বিনোদ হয়তো এতক্ষণ আমার জন্য অপেক্ষা করবে না, সে হয়তো সেখান থেকে চলে গেছে। কিন্তু আমার বান্ধবীর বাড়ি থেকে বেরোনো মাত্রই সে আবার আমার পেছন করেছিল। ওই সময় আমি একদম একাই ছিলাম। সে আমাকে একা পেয়ে বলেছিল, কিসের জন্য এত নখরা করছিস? এখন তো তোর সঙ্গে কেউ নেই, এবার আমার গাড়িতে বস, আমি তোকে বাড়িতে ছেড়ে দিয়ে আসব। আমি যখন তার গাড়িতে বসতে রাজি হয়নি, তখন সে আমার হাত ধরে টেনে আমাকে তার গাড়িতে বসিয়েছিল এবং আমি বাধ্য হয়ে তার গাড়িতে বসেছিলাম। তারপর সে আমাকে বলেছিল আমি যাতে নিজের শরীরটা তার শরীরের মধ্যে ঠেকা দিয়ে বসি, এবং তার কথা মতো আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে তার গা ঘেঁষে বসতে হয়েছিল। ওই সময় কিন্তু আমার বুকটা তার পিঠে সম্পূর্ণ ছোঁয়া লাগছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ইচ্ছের বিরুদ্ধেই ওই শয়তান আমার সঙ্গে সব কিছু করেছিল। তার কাছে আমার পছন্দের তো কোনো মূল্যই ছিল না। কিন্তু আমি কী কারণে বিনোদের কথা শুনতাম, সেটা শুনে কিন্তু আপনারাও চমকে উঠবেন। আসলে আমার বয়স যখন 5 বছর ছিল, তখনই আমার কপালটা খারাপ হয়ে গেছিল। ওই সময় আমার বাবা মা অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবং যেটার পরিণাম আজ আমাকে ভুগতে হচ্ছিল। আসলে আমার 5 বছর বয়সে বাবা মা বিনোদের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। আসলে আমাদের গ্রামে বাল্যবিবাহ প্রথা ছিল। বেশিরভাগ মানুষ তাদের ঘরের কন্যা সন্তানদের বাল্যবিবাহ দিত। কিন্তু বড় হয়ে যখন আমার বাবাও দেখল যে বিনোদ একটা গুন্ডা বদমাইশ ও মাতাল ছেলে, তখন বাবার ইচ্ছে ছিল না আমাকে ওই বাড়িতে বিদায় করার। আসলে 5 বছর বয়সে যখন আমাদের বিয়ে হয়েছিল, তখন পঞ্চায়েতের সামনে কথা হয়েছিল যে 16 বছর বয়সে আমাকে নাকি বিদায় করবে। আর কিছুদিন পরে 16 বছর পূর্ণ হয়ে আমি 17 বছরে পা রাখতাম। এইভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন বাবা যখন বাড়িতে ছিল না, তখন আমি বাজারে গিয়েছিলাম কিছু সবজি কেনার জন্য। বিনোদও ওই সময় বাজারে মোটরসাইকেল নিয়ে আমার জন্যই অপেক্ষা করছিল। আমার বাজার হয়ে যাওয়ার পরে সে যখন হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়িয়েছিল, তখন আমি তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। সে আমাকে দেখে আমার হাত থেকে বাজারের ব্যাগটা কেড়ে নিয়ে বলল, বাজার করতে এসেছিলিস? চল, এবার আমার সঙ্গে চল। ওই সময় তার মুখের গন্ধ পেয়ে আমি বুঝে গেছিলাম যে সে দিন দুপুরে মদ্যপান করে এসেছে। আমি তখন তাকে বলেছিলাম, তুমি মদ্যপান করেছ? ছি! সে তখন আমাকে উত্তর দিল, হ্যাঁ, মদ্যপান করেছি। আমি ছেলে, আমার যখন যা ইচ্ছে হবে আমি সেটাই করব। এখন বেশি কথা বাড়াবাড়ি না করে আমার সঙ্গে চল। সে যখন আমার হাত ধরে বাজারে সবার সামনে ঝামেলা পাকাতে শুরু করেছিল, আমি তখন তাকে বলেছিলাম, আমাকে ছেড়ে দাও, সবাই আমাকে তাকিয়ে দেখছে। সে যখন আমার কোনো কথার গুরুত্ব না দিয়ে আমার হাত ধরে টানাটানি শুরু করেছিল, তখন আমি না পেরে তার গালে একটা থাপ্পড় মেরে বলেছিলাম, তোর মতো মাতালের মুখ আমি লাগি না। তারপর সেখান থেকে কাঁদতে কাঁদতে আমি বাড়ি ফিরে চলে এসেছিলাম। তখন ওই বিনোদ চিৎকার করে আমাকে বলেছিল, তুই আমাকে মেরে অনেক বড় ভুল করেছিস, এটার শাস্তি তোকে পেতেই হবে। এবার তুই শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাক। বাজারে বিনোদের সঙ্গে ঝামেলা করার পরে আমি যখন বেশি ঘাবড়ে গিয়ে বাড়ি ফিরে এসেছিলাম, তখন মা আমার মুখ দেখে জিজ্ঞেস করেছিল আমি এত বেশি ভয় পেয়েছি কেন। তখন মাকে আর আমি কিছু না বলে কোনো রকম বাহানা কাটিয়ে ঘরের ভিতরে চলে এসেছিলাম। প্রথমে বিনোদ যখন আমাকে বিরক্ত করত, তখন আমি বিনোদের ব্যাপারে যখন বাড়িতে এসে বলেছিলাম, তখন বাবা মায়ের কাছ থেকে বিনোদ ও আমার ব্যাপারে সত্যি কথাটা জেনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল।
সেদিন তো আমি বিশ্বাস করতেই পারছিলাম না যে আমার বিনোদের সঙ্গে বাল্যবিবাহ হয়েছিল, আর এই জন্যই সে আমাকে বিরক্ত করত। ওই ঘটনাটার 2 দিন পরে দেখি আমাদের বাড়িতে কিছু লোক এসেছে। ঘরের ভিতরে ঢুকতেই যেই লোকটাকে দেখি সেই লোকটাকে দেখতেই তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ তাদের মাঝখানে বিনোদ বসেছিল এবং তারা আমাকে বিদায় করে নিয়ে যাওয়ার কথা বলছিল। তারা যখন একটা তারিখ ঠিক করেছিল আমাকে বিদায় করে নিয়ে যাওয়ার, তখন ওই লোকগুলোর আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমি বাবা মাকে বলেছিলাম যে আমি ওই মাতালের বাড়ি কখনোই যাব না। বাবা যদি আমার ইচ্ছের বিরুদ্ধে ওই মাতালের বাড়িতে বিদায় করে, তার আগেই যাতে তারা নিজের হাতে আমাকে মেরে ফেলে দেয়। আমি মরে যাব তাও ভালো, কিন্তু ওই মাতালের সঙ্গে আমি কোনো দিন যাব না। এবং আমি কী কারণে বিনোদের সঙ্গে সংসার করতে চাই না, এর কারণটাও বাবাকে বলেছিলাম। কারণ বিনোদ একজন অশিক্ষিত হওয়ার সঙ্গে মাতালও ছিল। তাই আমি বাবাকে বলেছিলাম আমি একটা শর্ততে বিনোদের সঙ্গে সংসার করব, যদি সে মদ খাওয়া বন্ধ করে এবং একজন সাংসারিক ও দায়িত্বশীল পুরুষ হতে পারে। এমনকি বিনোদ কোনো কাজও করতো না। সে সারাদিন তার মোটরসাইকেল নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াতো ও গুন্ডা বদমাইশি করত। বাবা ভালো করেই জানতো আমি পড়াশোনা করতে চাই। আমি যখন একটা জেদ লাগিয়ে বসেছিলাম যে আমি এখন বিদায় হয়ে শ্বশুরবাড়ি যাব না, আমি আরও পড়াশোনা করতে চাই, তখন আমার জেদ দেখে বাবা বিনোদের বাড়ি গেছিল এই ব্যাপারে কথা বলতে, যে আমি আরও পড়াশোনা করতে চাই। তাই বাবা এখন আমাকে বিদায় করতে চায় না। কিন্তু বিনোদের বাবা মানে আমার শ্বশুর আমার পড়াশোনার ব্যাপারে কথা শুনে বাবাকে বলেছিল মেয়েকে বেশি পড়াশোনা করিয়ে কোনো লাভ নেই। আবার তো সে ঘুরে ফিরে বিদায় হয়ে শ্বশুর বাড়িতেই আসবে, তাহলে বেশি পড়াশোনা করিয়ে কী লাভ? তাই মেয়ের কথায় বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই। আমরা যে তারিখে বিদায়ের দিন পাকা করেছি সেই দিনেই আমরা বৌমাকে বিদায় করে বাড়িতে নিয়ে আসব। তার সময় হয়ে গেছে এই গৃহস্থালির দায়িত্ব নেওয়া। আসলে বাবাও প্রথমে আমার কথা মানতে রাজি হয়নি, কিন্তু আমি যখন জেদ করে একটা ঘরের মধ্যে 3 দিন দরজা লাগিয়ে নিজেকে বন্ধ করে রেখেছিলাম, এমনকি 3 দিন আমি না খেয়ে একটা ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে রেখেছিলাম, ওই সময় বাবা আমার কষ্ট দেখতে না পেরে বাধ্য হয়ে আমার শ্বশুর বাড়িতে গিয়ে বিদায়ের তারিখটা বাতিল করতে চেয়েছিল। কিন্তু আমার শ্বশুর ও বিনোদ আমার বিদায়ের তারিখ বাতিল করতে রাজি হয়নি। ওই সময় আমার বাবা বিনোদের বাবাকে বলেছিল আমাদের জামাই তো মদ খেয়ে মাতলামো করে, এই কথাটা এখন সবাই জেনে গেছে। তাই আমার জামাইকে নিজের মধ্যে এইসব পরিবর্তন করতে হবে, নইলে আমি কিন্তু আমার মেয়েকে এই বাড়িতে পাঠাবো না। আমার বাবার মুখে এসব কথা শুনে আমার শ্বশুর অনেক বেশি রেগে গিয়ে বলেছিল, ঠিক আছে, তাহলে আমিও দেখে নেব যে তুমি কিভাবে আমাদের বাড়ির বৌমাকে বিদায় করবে না। তাই আমি কালকেই পঞ্চায়েত ডাকব এবং এটার মীমাংসা এবার পঞ্চায়েতেই হবে। পঞ্চায়েতের কথা শুনে আমার বাবা হাতজোড় করে আমার শ্বশুরের কাছে অনুরোধ করেছিল যাতে এই কথাগুলো তারা নিজেদের মধ্যেই সমাধান করে নেয়। কিন্তু আমার শ্বশুর তখন বাবাকে অনেক অপমান করে বলেছিল যে আমরা ছেলে পক্ষ থেকে, এবং তোমার সাহস কী করে হলো আমাদের কথার খেলাপ করার, আর তুমি এখানে আমার ছেলের ত্রুটি বের করতে এসেছো যে আমার ছেলে একটা মাতাল। একটা কথা মনে রাখবে, আমরা কিন্তু ছেলেপক্ষ থেকে এবং আমাদের যথেষ্ট সামর্থ্য আছে যে আমরা বসে খেতে পারবো। তাহলে আমার ছেলে কেন কাজ করবে? তোমার মেয়ের সঙ্গে যদি এই বিয়েটা ভেঙে দিই তাহলে তোমাদের কত অপমান সহ্য করতে হবে এটা তুমি খুব ভালো করেই জানো। এমনকি তোমার মেয়ের পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। তোমার মেয়েকে আর কেউ বিয়ে করবে না। তাই হিসেব করে কথা বলবে। তাই আমি ভেবে নিয়েছি যা বিচার করার সেটা কিন্তু পঞ্চায়েতেই করব। এই কথা বলে শ্বশুরমশাই আমার বাবাকে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিল। পরের দিন যখন পঞ্চায়েতের সভা বসে তখন আমাদের বাড়ির সবাই পঞ্চায়েতের সভাতে উপস্থিত ছিলাম এবং আমার শ্বশুরবাড়ির লোকেরাও সবাই ছিল সেখানে। গ্রামের পঞ্চায়েতের প্রধান সব কিছু শোনার পরে এটাই ঘোষণা করেছিল যে আমাকে নাকি শ্বশুরবাড়ি যেতেই হবে, নইলে কিন্তু আমার বাবাকে ও আমাদেরকে পুরো সমাজ থেকে বেদখল করে দেওয়া হবে এবং আমাদের সঙ্গে নাকি কেউ সম্পর্ক রাখবে না এবং আমাদের কোনো অসুবিধায় কেউ আমাদের সাহায্যও করবে না। সব কিছু ঘোষণা হয়ে যাওয়ার পরেও বাবা আমার চোখের জল ও কষ্ট দেখে হার মানেনি। আমরা যখন পুলিশের কাছে গেছিলাম এটার অভিযোগ নিয়ে, তখন কিন্তু গ্রামের পুলিশও বলে দিয়েছিল যে তারা নাকি এই ঝামেলায় পড়তে চায় না, কারণ তাদের থেকেও বেশি জোর আছে পঞ্চায়েতের। তাই তারা আমাদের কোনো অভিযোগ নিতে রাজি হয়নি এবং বলেছিল তোমাদের এটা পারিবারিক সমস্যা, এতে আমাদের কিচ্ছু করার নেই, তোমরা নিজেরাই মিটমাট করে নাও।
সেদিন আমরা বুঝে গেছিলাম পুলিশের অধিকারকরাও ইচ্ছে করে আমাদের অভিযোগ নেয়নি এবং আমাদের কোনো রকম সাহায্য করতে রাজি হয়নি। তাই আমরা সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। আমরা যখন থানা থেকে বেরিয়ে এসেছিলাম তখন আমাদের সামনে বিনোদ এসে দাঁড়িয়েছিল এবং সে মুচকি হেসে আমার বাবাকে ঠাট্টা করে বলেছিল, শ্বশুরমশাই, আপনি কেন আপনার মেয়ের কথা শুনে নিজেকে অপমানিত ও ছোট করার জন্য উঠে পড়ে লেগেছেন? আপনার মেয়ের সঙ্গে তো আমার বিয়ে হয়েছে, তাহলে এখন মেয়েকে বিদায় করতে আপনার আপত্তি কোথায়? আর থানায় এসে আপনাদের কোনো লাভ হবে না। এসব করে কোনো লাভ নেই। এসব করে কিন্তু আপনি নিজের কষ্ট নিজেই বাড়িয়ে চলেছেন। তাই এই সব ঝামেলা না করে ভালোভাবে নিজের মেয়েকে বিদায় করে আমার বাড়িতে পাঠিয়ে দিন। ওই সময় আমার বাবা ও আমি বিনোদের কোনো কথার গুরুত্ব না দিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। পরের দিন সকালে আমার ভাই যখন বাইরে খেলা করছিল তখন হঠাৎ করে দেখি দু একটা লোক এসে আমার ভাইয়ের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে তাকে মেরে ধরে সেখান থেকে পালিয়ে যায়। আমার ভাই তখন কেঁদে কেটে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে ভাই আমাদের সব কিছু বলে এবং তার কথা শুনে বুঝতে পারি যে এই কাজ আর কেউ নয়, বিনোদের লোকেরাই করেছে। আমার ভাইয়ের ওই রকম অবস্থা দেখে মা তখন অনেক বেশি কান্নাকাটি করে ঘাবড়ে গিয়ে আমাকে রেগে বলে, তুই যদি বিদায় হয়ে শ্বশুরবাড়ি চলে যেতিস তাহলে আজ আমাদের সবাইকে এই দিন দেখতে হতো না। মায়ের মুখ থেকে আমার প্রতি রাগ ও ঘৃণা দেখে আমার ভীষণ কষ্ট হয়েছিল এবং তখন আমার মনে হয়েছিল যে হয়তো আমার মা ঠিকই বলেছে। আমি অনেক স্বার্থপর হয়ে গেছি, শুধুমাত্র নিজের কথাটাই ভেবেছি। আমি যদি বিদায় হয়ে শ্বশুরবাড়ি চলে যাই তাহলে আমার বাবা মা ও ভাইকে অপমান সহ্য করতে হবে না, তাদের এইভাবে ভয়ে ভয়ে দিন কাটাতে হবে না। এমনকি সেদিন যখন রাত্রিবেলা বাবা বাড়ি ফিরে এসেছিল তখন আমার মা বাবাকে বলেছিল, এইভাবে তুমি কতদিন নিজের মেয়েকে বাড়িতে বসিয়ে রাখবে এবং আমরা কতদিন বাড়ির ভিতরে তাদের ভয়ে লুকিয়ে থাকব? এইভাবে আমাদের কতদিন চলবে? আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমরা এখন লাচার হয়ে গেছি। তাই বিনোদের বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও এবং মেয়েকে বিদায় করে দাও। না হলে আমাদের তিলে তিলে মরতে হবে। আজ আমার ছেলেকে মেরে গেছে, কাল যদি তোমাকে মেরে যায় তাহলে আমাদের কি হবে? বাবা যখন মায়ের কথা শুনে বুঝতে পারল যে সত্যি আমাদের কাছে আর কোনো উপায় নেই, তখন বাবাও তাদের কাছে হার মেনেছিল। তারপর বাধ্যতামূলক বাবা বিনোদের বাবার কাছে ক্ষমা চেয়েছিল এবং আমাকে ওই বাড়িতে বিদায় করেছিল। যেদিন আমাকে বাড়ি থেকে বিদায় করেছিল সেদিন আমি অনেক কেঁদেছিলাম এবং বাবা মাকে অনুরোধ করেছিলাম যাতে আমাকে সেখানে না পাঠায়, না হলে আমি কিন্তু মরে যাব। কিন্তু আমার মনের কষ্ট তো কেউ বোঝেনি। তারপর আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও বিনোদের সঙ্গে শ্বশুরবাড়ি যেতে হয়েছিল। শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমার মনে অনেক ভয় ছিল, কারণ আমি জানতাম বিনোদ ভালো ছেলে নয়। তারপর ফুলশয্যার রাতে বিনোদ মদ্যপান করে ঘরের ভিতরে এসেছিল। তখনই আমি বুঝে গেছিলাম সে নিশ্চয়ই আমার সঙ্গে খারাপ কাজ করবে। বিনোদকে ঘরের ভিতর দেখে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল এবং ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। তারপর সে মুচকি হেসে আমার কাছে এসে নিজের মুখের মদের গন্ধ আমার নাকের কাছে দিয়ে বলল, সেদিন বাজারে সবার সামনে আমাকে থাপ্পড় মেরে তুই বলেছিলিস না যে মাতাল লোকেদের মুখ লাগিস না, কিন্তু আজ থেকে তোকে মাতাল লোকের সঙ্গে মুখ লাগিয়ে থাকতে হবে। এই কথাটা বলে সে জোরে জোরে হাসতে শুরু করে দিল আর তার হাসি দেখে আমি ভয়ে কাঁদছিলাম। তারপর আমি যখন একটা বালিশ হাতে নিয়ে সেখান থেকে উঠে যাচ্ছিলাম তখন সে অনেক জোরে আমার হাত ধরে টেনে বলল, বালিশ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি তখন বললাম, আমি নিচে ঘুমোতে যাচ্ছি। সে তখন জোর করে আমার হাত দুটো চেপে ধরে বলল, নিচে কেন ঘুমোবি? আজ আমাদের ফুলশয্যার রাত, তুই আমার পাশেই ঘুমোবি। আমি তখন ভয়ে কাঁদতে শুরু করে দিলাম আর বললাম, আমি এখন প্রস্তুত নয়। বিনোদ তখন বলল, তুই প্রস্তুত থাকলেও না থাকলেও এতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আজ আমি সব শোধ নেব। এই বলে সে জোর জবরদস্তি আমার জামা কাপড় খুলে ফেলে দিয়ে সব কিছু করেছিল এবং সারা রাত আমার শরীর নিয়ে খেলা করেছিল। আমার শরীরের প্রত্যেকটা জায়গায় কামড়ের দাগ দিয়ে আঘাত দিয়েছিল। সেই রাতে আমার স্বামী আমাকে ধর্ষণ করেছিল। পরের দিন সকালবেলা আমি যখন এটা ভেবে মনমরা হয়ে বিছানার একটা কোণায় বসেছিলাম যে আমার সঙ্গে ধর্ষণ হয়েছে, কিন্তু এই কথাটা আমি কিভাবে প্রমাণ করব? কারণ যে আমার ধর্ষণ করেছিল সে তো আমার বর ছিল। কথাগুলো ভাবছিলাম ঠিক ওই সময় আমার জ্যাঠানি ঘরের ভিতরে এসে আমাকে বলেছিল, মহারানীর মতো এখানেই বসে থাকবি নাকি বাড়ির কাজকর্মগুলোও করবি? এই বলে সে আমার হাতে একটা ঝাড়ু ধরিয়ে দিয়ে বলেছিল, তাড়াতাড়ি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নে, তারপরে আরও অনেক কাজ আছে। সারাদিন বাড়ির কাজকর্ম করে
সন্ধ্যাবেলায় খবর পেলাম যে আমার বরকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে, কারণ সে নাকি একজনকে মেরে রক্তাক্ত অবস্থা করেছে। বিয়ের পরের দিন আমার বরকে পুলিশে ধরে নিয়ে চলে যায় এবং তাকে 3 মাসের জেল হয়। বিয়ের পরের দিনই আমার বরের জেলে চলে যাওয়ার পরে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে সবসময় এটা বলে দোষারোপ করতো যে আমি নাকি অলক্ষী। তাই আমার এই ঘরে আসা মাত্রই আমার বরের নাকি জেল হয়েছে। সত্যি কথা বলতে এতে আমার বিন্দুমাত্র কষ্ট হয়নি যে আমার বরকে জেল হয়েছে, কারণ আমি ওই শয়তানের হাত থেকে কিছুদিনের জন্য হলেও রক্ষা পেয়েছিলাম। জ্যাঠানি আমাকে দিয়ে এত বেশি বাড়ির কাজকর্ম করাতো যে মনে হতো যেন ব্যথার চোটে আমার হাত পা খুলে যাচ্ছে। এমনকি তারা আমাকে বাবার বাড়িও যেতে দিত না, এবং আমার বাবার বাড়ি থেকে আমার সঙ্গে কেউ দেখা করতে এলে তাদেরকেও আমার সঙ্গে দেখা করতে দিত না। এই 3 মাসে আমার শ্বশুরবাড়ির লোকেরা কাজের মাসির থেকেও আমার খারাপ অবস্থা করেছিল। আমাকে সারাদিন তাদের কথা মতো কাজ করতে হতো। এমনকি তারা আমাকে ঠিকঠাকভাবে খাবারও খেতে দিত না। 3 মাস পুরো হওয়ার পরে যখন আমার বর বাড়ি ফিরে আসে তখন আমার উপরে অত্যাচারের হার দ্বিগুণ হয়ে যায়। ওদিকে সারাদিন আমার জ্যাঠানি আমাকে দিয়ে বাড়ির কাজকর্ম করাতো, আর রাত্রিবেলা আমার বর মদ খেয়ে বাড়ি ফিরে এসে বলতো, তুই কি মনে করেছিলিস আমি চিরকাল জেলের মধ্যেই থাকবো, আর তুই এখানে শান্তিতে বাস করবি? তুই তো এটাই চেয়েছিলিস যে জেলের মধ্যে আমি যাতে মরে যাই। কিন্তু দেখ, তোর মনের আশা পূরণ হয়নি। আমি আবার ফিরে এসেছি, এবং এবার আমি ভালোভাবে তোর থাপ্পড় মারার প্রতিশোধটা নেব। এই কথা বলে আমার বর প্রত্যেক দিন আমার উপরে শারীরিকভাবে নির্যাতন করত। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। শ্বশুরবাড়িতে এসে আমি তাদের হাতের মাটির পুতুল হয়ে গেছিলাম। একদিন সকালবেলা বাড়ির কাজকর্ম করতে করতে আমার শ্বশুরের টিভিতে খবর দেখতে পেয়েছিলাম। ওই সময় কিন্তু আমার শ্বশুর কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গেছিলেন। তখন আমি লক্ষ্য করেছিলাম টিভিতে আমাদের মতোই একটা মহিলা গ্রাম থেকে একটা এনজিওতে পালিয়ে গিয়ে নিজের সমস্যার ব্যাপারে বলেছিল, এবং ওই এনজিওর প্রধান মহিলা কর্মীরা ওই মেয়েটির সাহায্য করেছিল। ওই সময় আমি কিন্তু লুকিয়ে ওই এনজিওর ফোন নাম্বার নিজের হাতে লিখে ফেলেছিলাম, এবং তাড়াতাড়ি সেখান থেকে সরে গিয়ে ওই নাম্বারটাকে ভালো করে একটা কাগজের মধ্যে লিখে রেখেছিলাম। তারপর একদিন সুযোগ বুঝে ভোরবেলাতে সবাই যখন ঘুমিয়েছিল তখন আমার শ্বশুরবাড়ির ছাদ দিয়ে বাড়ির পেছন দিকে নেমে সেখান দিয়ে আমি আমার বান্ধবীর বাড়িতে পালিয়ে গেছিলাম। কারণ আমি খুব ভালোভাবেই জানতাম যে তারা আমাকে বাড়িতে দেখতে না পেয়ে সবথেকে প্রথমে আমার বাবা মায়ের বাড়িতে যাবে আমাকে খোঁজ করার জন্য। তাই আমি বাবা মায়ের বাড়িতে যাইনি। তারপর আমার বান্ধবীর বাড়িতে গিয়ে সেখান থেকে আমি ওই এনজিওর নাম্বারে ফোন করেছিলাম। ফোন করার পরে আমি আমার সমস্ত কথা ওই এনজিওর প্রধান মহিলা কর্মীকে বলেছিলাম, এবং উনি বলেছিলেন তাদের কাজ হচ্ছে আমাদের মতো অসহায় মেয়েদের উদ্ধার করা, এবং উনি পরের দিনই আমার সাহায্য করার জন্য এসেছিলেন। এবং আমার বান্ধবীর বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে ওই এনজিওর ম্যাডামের সঙ্গে দেখা করেছিলাম, এবং উনি বলেছিলেন খুব তাড়াতাড়ি আমার সাহায্য করবেন, এবং উনি জানতেন এই অবস্থায় আমার ওই গ্রামে থাকা ঠিক হবে না। তাই উনি আমাকে নিজের সঙ্গে এনজিওতে নিয়ে গেছিলেন। আমার বর ও শ্বশুরবাড়ির লোকেরা যেভাবে আমার উপরে অত্যাচার শুরু করেছিল তাতে ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কারণ একদিন হয়তো তারা আমার উপর অত্যাচার করতে করতে আমাকে মেরে ফেলে দিত। তাদের মনে তো দয়া মায়া বলে কিছুই ছিল না, বিশেষ করে জানোয়ারের মতো আমার বরের। তারপর ওই এনজিওতে যাওয়ার পরে আমি ম্যাডামকে সব কিছু সত্যি কথা বলেছিলাম যে আমার পর আমার সঙ্গে ধর্ষণ করেছিল, এবং সে সবসময় আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করত, এবং আমার উপরে অনেক মারধর করত। এবং এটাও বলেছিলাম যে আমাদের গ্রামের পুলিশের অধিকর্তারা এই অভিযোগ, মানে আমার অভিযোগ নিয়ে কোনো মাথা ঘামায়নি। সব কিছু বলার পরে ওই এনজিওর ম্যাডাম বড় অফিসারের কাছে গিয়ে সব কিছু কমপ্লেন করেছিল, এবং সব কিছু অভিযোগ করার পরে পুলিশ আমার বরকে গ্রেপ্তার করেছিল আমার সঙ্গে ধর্ষণ করার অপরাধে। কারণ আমার যে সময় বিয়ে হয়েছিল সে সময় তো আমি নাবালিকা ছিলাম, আর সেই বিয়ের তো আইনতভাবে কোনো দাম ছিল না। সেদিনের পর থেকে আমি স্বাধীনভাবে বাঁচার একটা রাস্তা খুঁজে পেয়েছিলাম। বিয়ে হয়েছে তার মানে এই নয় যে কোনো ছেলে তার স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক তৈরি করবে। কারণ একটা মেয়েরও ইচ্ছে বলে কিছু থাকে। বিনোদ যদি একজন দায়িত্বশীল
ভদ্র ও সামাজিক পুরুষ হতো এবং সে যদি আমাকে বুঝতো, তাহলে আমি হয়তো তাকে স্বামীরূপে গ্রহণ করে নিতাম। কিন্তু সে তো কোনো দিন আমাকে নিজের অর্ধাঙ্গিনী মনেই করেনি। সে তো আমাকে মাটির পুতুল মনে করত, যেটা নিয়ে সে নিজের ইচ্ছে মতো খেলতে চেয়েছিল। তাই সে আজ নিজের শাস্তি ভোগ করছে। সে এখন জেলে বসে আছে। তাকে যেহেতু আমি জেলে পাঠিয়েছি, তাই আমার শ্বশুরবাড়ির লোকেরাও ভয়ে আমাদের দিকে আর কোনোদিন ঘুরে তাকায়নি। আমি এখন স্বাধীনভাবে বেঁচে আছি এবং আবার আমি আগের মতোই নিজের পড়াশোনা জারি রেখেছি এবং আমার মনে এটা বিশ্বাস আছে যে খুব তাড়াতাড়ি আমি নিজের পড়াশোনা পুরো করে শিক্ষিকা হব। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।